বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস বিপিনের সংসার, এই বইটি নিয়ে। তো বইটির নাম শুনে আপনাদের মনে হবে যে এটি আসলে সংসার নিয়ে আলোচনা। আসলে তেমনটি নয়। এটি চমৎকার বা অনবদ্য একটি প্রেমের উপন্যাস বলবো, বাট এটি তথাকথিত যে প্রেম, ভালোবাসা, রোমান্স, এটি ওই ধরনের না। একটি অন্য লেভেলের প্রেমের উপন্যাস। আমি যখন ভিতরের দিকে আরেকটু আগাবো তখন এটা বুঝতে পারবেন। এই বইটি প্রকাশিত হয় 1951 সালে। 155 পাতার একটি বই। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য বইগুলো পড়েছি, সেখানে যেমন প্রকৃতির বর্ণনা বা অন্যভাবে লেখা থাকে, বাট এই বইটি একদমই আলাদা। এর বইটির চমৎকার একটি গুণ হচ্ছে আপনি যখন পড়া শুরু করবেন বইটি আপনাকে টেনে বইয়ের সাথে বসিয়ে রাখবে, এবং আপনাদের অনেক পুরাতন স্মৃতি বা অনেক কিছুই হয়তো নিজের সাথে মিলে যেতে পারে। এভাবেই এই বইটির রচনাকাল হচ্ছে, তার ঘটনাপ্রবাহ এই ইংরেজরা প্রায় চলে যাবে ঠিক তার আগ মুহূর্তে, মানে জমিদার প্রথা এই বইয়ে আছে। তো সেখান থেকেই বইটি শুরু। এখানে শুরুতে যেমন হয় যে অনাদি নামে একজন জমিদার থাকে। তো তার ওখানে এই বিপিন, ইনার বাবা ওখানে নায়েবের চাকরি করতেন। নায়েব বলতে ওই জমিদারের যে অঞ্চল থাকে সেখান থেকে উনি খাজনা আদায় করে জমিদারকে দিতেন, এটা হচ্ছে নায়েবের কাজ ছিল। এবং ওখানে উনি এত চমৎকারভাবে দায়িত্ব পালন করতেন যে নিজে অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। পরবর্তীতে উনি মারা যাওয়ার পর যেটা হলো যে সে টাকা পয়সাগুলো বিভিন্ন একদম নেশা করে, বিভিন্ন মানে অসৎ সঙ্গে জোয়া খেলে এগুলো সব নষ্ট করে ফেলে। তো নষ্ট করে ফেলার পরে ওনার বড় একটা সংসার, ওনার ঘরে বিধবা একজন বোন আছে, ওনার মা আছে, ওনার দুইটা সন্তান আছে, স্ত্রী আছে, এবং ওনার একজন ভাই আছে যে আসলে সে অর্থে কোনো কাজ কাম করে না। তো এই বড় একটা সংসার চালাতে গিয়ে তিনি তখন হিমশিম খাচ্ছেন। ধার করতে করতে এমন অবস্থা, কেউ আর ধার দিতে চায় না। দোকান থেকে সদাই আনতে আনতে বাকি করতে করতে এমন অবস্থা, কেউ আর দিতে চায় না। তো এমতো অবস্থায় খুব নিতান্ত নিরুপায় হয়ে উনি আবার সেই অনাদি জমিদার ওনার কাছে গেলেন, এবং গিয়ে সে বাবার পুরাতন চাকরি, নায়েবের চাকরিটা উনি নিলেন। কিন্তু উনি আসলে একটু অন্য ধরনের, মানে এই যে এত বাজে নেশা থাকা বা বাজে ইয়ে থাকা সত্ত্বেও উনি আসলে মানুষ হিসেবে খুব অন্য টাইপের, যে মানুষকে অত্যাচার করে তার কাছ থেকে খাজনা দেয় বা গরিব দুঃখীদের কাছ থেকে জোর করে টাকা আনা, এটা উনি আসলে খুব ভালো লাগতো না এই কাজটি। যদিও জমিদার তাকে প্রেশার ক্রিয়েট করতো যে তুমি কেন টাকা দিচ্ছ না। তারপরে ওখান থেকে যেমন ফ্রি কারোর পুকুর থেকে মাছ আনতে হতো, ফল আনতে হতো, জমিদার গিন্নির আবদার থাকতো, বাট এগুলো ওনার পছন্দ হতো না। তো উনি মন থেকে চাইতেন না, কিন্তু এটা ছাড়া উনি কোনো কাজও পারেন না, সংসারও চালাতে হবে। তো সব কিছু মিলে আসলে হচ্ছিল না। তো ঠিক এই অবস্থায় মানি, ডাকনাম মানি, ওই জমিদারের একটা মেয়ে, যখন এই বিপিনের বাবা নায়েবের চাকরি করতো তখন ওই জমিদার বাড়িতে বাবার সাথে বিপিন কয়েকবার গিয়েছে। তখন এই মানি আর বিপিনের বয়স খুব কাছাকাছি, মানি একটু ছোট। তো ছোটোবেলার যেমন ছেলেমেয়েরা খেলাধুলা করে এরকম খেলাধুলা করতেন। বাট ওই জিনিসটা এখন এসে ধরা পড়ছে যখন এই মানিরও বিয়ে হয়ে গেছে কলকাতায়, কলকাতা থেকে বেড়াতে আসছে, এও তখন ওই বাড়িতে চাকরি নিয়ে ওখানে আছে। দুজনের যখন দেখা হলো তখন ওনারা এই বয়সে এসে বুঝতে পারছেন যে ছোটোকালে আসলে ওনারা উভয় উভয়কে ভালোবাসতেন। তো ও তো জমিদারের মেয়ে, তো ওর কর্মচারী, কিন্তু মানে মানি সেটা তখন তারা পুরাতন অনেক কিছু প্রকাশ করে যে ছোটোকালে আমরা এভাবে চুরি করে খেতাম, এটা করতাম ওইটা করতাম, এই খেলাধুলা, তখন সেটা তারা বুঝতে পারে দুজন দুজনকে আসলে অসম্ভব ভালোবাসতেন। এই যে বললাম যে এই বইটা অন্যরকম একটা প্রেমের গল্প। এই প্রেম পবিত্র, এই প্রেম আসলে দুজন দুজনকে পাওয়ার জন্য না, কিন্তু দুজন দুজনকে অনেক ভালোবাসে, চায় দুজন দুজন এগিয়ে যাক। তখন মানির কাছে সব খুলে বলে যে আমার এইগুলো ভালো লাগে না, এইভাবে আমি চলতে পারি না। মানি তখন তাকে পরামর্শ দেয় যে আমি তোমাকে কিছু বই দেবো, তুমি বই পড়ো। তার মধ্যে একটা ডাক্তারি বই দেয় যে তুমি বই পড়ে ডাক্তারি শেখো, তুমি মানুষজনের সেবা করো, তুমি যেহেতু পারবা না। তো এমনভাবে কথাগুলো বলে বা এমনভাবে চলে, তখন ওর মনে মানি আগে থেকেই তো একটা স্থান নিয়েছিল, বাট সেটা বুঝতে পারে না বিপিন, এখন বুঝতে পারে, এবং মানির সাথে একটু কথা বলতে পারে ওর ভালো লাগে, ওর মান অভিমান করতে পারলে ভালো লাগে। তো তখন ওই চাকরিতে সে আসলে মজা না পেলেও তখন ওর জন্য ওই বাড়িতে সে যেতে চায়। তো এইভাবে একটা পর্যায়ে গিয়ে ওর ছোট ভাই অসুস্থ, তাকে নিয়ে বাসায় আসে, সে মারা যায়, অনেক দিন আসলে যেতে দেরি হয়, তখন তার চাকরিটাও চলে যায়। এরপরে সে আবার ওই যে ওর যে মানির যে কথা শুনে সে বইটা পড়ে ডাক্তারি বিদ্যা শুরু করে, এবং সেখান থেকে সে আর এক জায়গায় গিয়ে, নিজের গ্রামে তো ডাক্তারি চলবে না, তখনকার দিন মানুষ আসলে কবিরাজ বা গাছগাছরা খেত, এরকম ডাক্তারি চলতো না। তো যেখানে একটু বাজার টাইপের আছে সেই রকম একটা জায়গায় গিয়ে একজনের বাড়িতে আশ্রয় নিয়ে ডাক্তারি শুরু করে। অনেক বড় গল্প, ছোট করে বলে। তো তার বাড়িতে একটা মেয়ে ছিল শান্তি নামে, সেও বিবাহিত। তো এই আসলে মানিকে এতটাই পছন্দ করে যে এর ঘরে কিন্তু একটা বউ আছে নাম মনোরমা। মনোরমার সাথে তো আসলে কখনোই এরকম, মনোরমা তো সংসার নিয়ে ব্যস্ত, এই ধরনের কথাবার্তা বা প্রেম বিষয়ক
বিষয়ক বা ভালোবাসা স্বামী স্ত্রী এগুলো কথাবার্তা এদের মধ্যে কখনো হয় না। তো ওর মনে একটা মেয়ের ইচ্ছা সে মানে, তো ওখানে যে শান্তি যখন তাকে চা দিতে আসে জিজ্ঞাসা করে আপনি কিছু খাবেন কিনা, ক্ষুধা লাগছে কিনা, তো ওই আপ্যায়ন দেখে ওর ওই মানির কথা মনে পড়ে। তো একটা জায়গায় খুব চমৎকারভাবে সেই আপ্যায়নের ইয়েতে মানে লেখক বলছেন, আমার জায়গাটা খুব ভালো লাগছে যে মানির কথা মনে পড়িল, মানে ওই যে ওর কথা দেখে মানিকে মনে পড়িল, মানি ও এই মেয়েটি যেন এক সাথে ঢালাই, তবে প্রভেদও আছে। মানি মনে প্রেম জাগায়, আর এ জাগায় স্নেহ ও শ্রদ্ধা। মানে দুজনের ভালোবাসাই মনে কিছু জায়গায়, কিন্তু একজন প্রেম জায়গায়, একজন শ্রদ্ধা এবং স্নেহ জায়গায়। তো এইভাবেই চলতে থাকে এবং একটা পর্যায়ে দেখে যে ওই শান্তিও আসলে ওকে পছন্দ করা শুরু করে, কারণ শান্তি যখন শ্বশুরবাড়ি চলে যাবে তখন ওকে এসে জিজ্ঞাসা করে আমার জন্য আপনার খারাপ লাগবে কিনা, বারবার তখন ও আবার এদিকেও প্রেমে জড়ায় যাচ্ছে। তখন ওর মনে পড়ে যে না, মানির জন্য যে কষ্ট পাইছে, কারণ মানি তখন আবার শ্বশুরবাড়ি চলে যায়, ওর জন্য খুব খারাপ লাগে। লুকিয়ে মানি একজনকে চিঠি পাঠায়, কিন্তু বলে আপনি উত্তর দিবেন না। এর মনে অনেক কথা থাকে, কিন্তু মানিকে বলতে পারে না, কারণ ওখান থেকে ছেড়ে চলে আসছে, ওই বাড়িতে যাওয়ার ইয়ে নাই। তো কোথায় কলকাতা, ও এখানে একটা গ্রামে পড়ে আছে, দেখবে কোথায়, মানে কোনো উপায় নাই। কিন্তু সবসময় ওকে ভুলতে পারে না, যখন ওর কথা মনে হয় রাতে, সেই জ্যোৎস্না রাতে মাঠের মধ্যে গিয়ে বসে থাকে, ওর কথা ভাবে। বউয়ের কথা খুব একটা মনে আসে না, কিন্তু একবার বউকে যখন সাপে কামড়ায় মারা যাচ্ছিল, ঠিক সেই দিনে কী কারণে যেন বাড়িতে পৌঁছায়, তখন ওর মনে হয় যে এই মনোরমাকেও ও ঠকালো, তাকেও ভালোবাসা হচ্ছিল। মানে এই যে ত্রিমুখী প্রেম, এক সময় তার বউয়ের প্রতি ভালোবাসা হচ্ছে, মানিকে তো সবসময় ভালোবাসে, সেই মানিকে কেন্দ্র করে তার কথা মনে করে সেই শান্তির মধ্যে অনেক কিছু খুঁজে পায় এবং শান্তি প্রেমেও সে পড়ে, কিন্তু মনকে বাধা দেয় যে না, কোনো মেয়ের পাল্লায় আর পড়া যাবে না, জীবনে শুধু শুধু কষ্টই পেতে হবে, কারণ এগুলোর কোনো ইয়ে নেই। কারণ প্রত্যেকটা মেয়ে বিবাহিত, মানি বিবাহিত, শান্তি বিবাহিত, ও নিজেও তো বিবাহিত, ওর বাচ্চা আছে, 2টা বউ আছে, কিন্তু তারপরেও এই প্রেম। তো এভাবে চলতে থাকে, তখন শান্তিকে কিছু একটা তো বলতে হবে, তখন বলে হ্যাঁ তোমার কথা আমার মনে পড়বে। এইভাবে তো একটা ঘটনা পর্যায়ে হয় কি যে শান্তির শ্বশুর অসুস্থ, তাকে কলকাতায় নিয়ে যেতে হবে। তো এ যেহেতু ডাক্তার, তো বলে যে তাকে রিকোয়েস্ট করে যে আপনাকে একটু আমার শ্বশুর যেতে বলছে, চোখের অপারেশন করবে, আপনি যেহেতু চেনা জানা আছে চলেন। তো সে পর্যায়ে ওরা যায় কলকাতাতে, একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ও স্বামী থাকে, শান্তির শ্বশুর এবং ও। তো ওরা যেহেতু গ্রাম থেকে আসা শান্তিরা, তো শ্বশুররা বলে যে তুমি ওকে নিয়ে একটু টকিজ দেখাই নিয়ে এসো। তখনকার দিনে টকিজ হয়তো ওই মুভির মতোই কোনো কিছু, তো সেটা দেখা নিয়ে যাই কাকতলীয়ভাবে। এই যে রানাঘাটের প্রভাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশাল একটা ব্যাপার, যে সেই আদর্শ হিন্দু হোটেল তো রানাঘাটকে কেন্দ্র করেই, রানাঘাটে সেই স্টেশনে যায়, ওকে রেল লাইন দেখায়, ঠিক ওখানে বসে থাকে। অনেক বছর পর, বহু বছর পরে ওখানে দেখে যে একটা মেয়ে বসে আছে, তাকিয়ে দেখে যে ওখানে মানি বসে আছে, সেও আসছে, তার বাবা মারা গেছে জানতো না, তো আবার নতুন করে মোড় নেয়। তো মানির সাথে তখন দেখা হয়, ও গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। এরপর ওখানে শান্তিকে দেখে যে একটা মেয়ের সাথে কথা বলছে। মানি এবার ওই মেয়েকে দেখে বলে যে এর নাম কি, শান্তি। তখন ইয়েকে দেখে বলে তুমি এই মেয়ে থেকে সাবধান, মেয়ে কিন্তু তোমাকে পছন্দ করে, মেয়েরা মেয়ের চোখ দেখলেই বুঝতে পারে। তো এইভাবে বিভিন্ন মানে মনস্তাত্ত্বিক যে টানা পড়েন, সেখান থেকে মানি বলে যে বাবা মারা গেছে, তুমি তো তার একসময় অনেক সহচর্য ছিলে, আমাদের বাড়িতে আসো। ওখানে আবার যাই, সেখানে গিয়ে পুরাতন প্রেম আবার মাথা চাড়া দিয়ে ওঠে। তখন মানি ওকে একটা কথা বলে যে আমাদের যে এই যে প্রেম ভালোবাসা, এগুলো তো আসলে কোনো পূর্ণতা পাবে না, আমি তোমার জন্য দোয়া করি, তুমি জীবন অনেক বড় হয়, ডাক্তারিটা মানুষকে সেবা করার কাজটা খুব মনোযোগ দিয়ে করো। তো একটা রিকোয়েস্ট, তুমি শান্তি মেয়েটা তোমাকে অনেক পছন্দ করো, তুমি ওকে কষ্ট দিও না, তুমি ওদের বাসা ছেড়ে অন্য কোথাও গিয়ে ডাক্তারি করো, ওদের ওখানে থেকো না। তো মানিকে এতটাই ও মনে প্রাণে বিশ্বাস করতো, ভালোবাসতো এবং ওকে মেনে চলতো, মানি যেহেতু বলছে এটা করা যাবে না। তো শেষ পর্যন্ত যখন কলকাতা থেকে ওর শ্বশুরকে দেখা নিয়ে চলে আসে, ওদের বাড়িতে না গিয়ে তখন ওকে ওদের গাড়ি থেকে নেমে বলে যে আমার একটু বাড়িতে কাজ আছে, আমি যাব। তো এইভাবে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে আসে। শান্তি বুঝতে পারে না, কিন্তু ও বোঝে যে এটাই শান্তির সাথে আমার শেষ দেখা। যখন মানির সাথে চলে আসে, তখন ও বোঝে মানির সাথে এটা আমার শেষ দেখা। একটু এখানে বলে রাখি যে প্রেমের গল্পটা শুধু এখানেই না, ওই বিপিনের বাবাও যখন যেখানে নায়কগিরি করতো, সেখানেও আর একজন বৃদ্ধা ছিল, ওই সময় তো ইয়াং ছিল, যার সাথে ওর বাবারও সম্পর্ক ছিল, এবং বাবা তো মারা যাওয়ার পরেও যখন ওই জায়গায় যায়, তখন ওই বৃদ্ধা ছিলেন, এবং বৃদ্ধা মারা যাওয়ার সময় এই বিপিন তার পাশে ছিল। এবং তখন বিপিন ভাবছিল যে ওই যে এক মানির প্রেম তাকে সবার প্রেমকে মনে জাগ্রত করে, তখন ভাবছিল এই বাবার সাথে এই মহিলারও তো প্রেম ছিল, সেও নিশ্চয়ই তার কিশোর বয়সে এই করছে, এইভাবে মানে প্রেমের ঘটনাগুলো তার মনে বারবার আবর্তিত হয়। যাক, যে কথা বলছিলাম যে শান্তির সাথে তার শেষ দেখা হয় এবং গাড়ি থেকে নেমে যায়, তখন শান্তি তাকে পিছনে তাকে, এবং গল্পটা এভাবেই শেষ হচ্ছে
যে শান্তি গাড়ি হইতে নামিয়া বিপিনকে প্রণাম করিল, গোপালও করিল। গোপাল বলতে শান্তির স্বামী। উহাদের বংশের নিয়ম, ব্রাহ্মণের উপর যথেষ্ট ভক্তি চিরদিন। বিপিন হচ্ছে ব্রাহ্মণ। একটা বড় পুষ্পিত শিমুল গাছতলায় দাঁড়াইয়া আছে। শান্তি গাছের গুড়ির কাছে দাঁড়াইয়া এক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া আছে। গোপাল বৃদ্ধ বাপের হাত ধরিয়া নামাইয়া বিপিনের পরিত্যক্ত, মানে বিপিন যে গাড়ি ছেড়ে দিল, গাড়িখানায় উঠাইতেছে। ইহাদের সম্বন্ধে, বিশেষত শান্তি সম্বন্ধে এই ছবি বিপিনের স্মৃতিপটের বড় উজ্জ্বল, বড় স্পষ্ট, বড় করুণ ছবি। সেই জন্য ছবিটা অনেক দিন তাহার মনে ছিল। মানে যখন ছেড়ে চলে আসছে, শান্তি আসলে কোনো কিছু বুঝতে পারছে না, কিন্তু খুব অসহায় বোধ করতেছে, ওর দিকে তাকিয়ে আছে। আর এভাবেই বইটি শেষ হয়ে গেল। মানে আমি তো পড়েছি, আমি বই পড়া শেষ করলে বইতে লিখে রাখি লাস্টে যে কবে শেষ করলাম, বাট এই বইয়ের লাস্টে আমি লিখে রেখেছি। অসাধারণ একটি বই। ভালো থাকবেন সবাই, সময় পেলে বই পড়বেন, সময় না পেলেও সময় বের করে বেশি বেশি বই পড়বেন। আল্লাহ হাফিজ।